চ্যালেঞ্জগুলো কি মনে করেন আপনার এই যে বিশাল পরিকল্পনাগুলো আপনি নিয়েছেন, সামনে কোন চ্যালেঞ্জ? কারণ এই যে মনোরেলের কথা বলছেন, মনোরেলের ব্যাপারে যেমন এটা 25,000 কোটি টাকার একটা বিশাল বাজেট। তো সে জায়গায় এসে তাদের ডিপো করার জন্য একটা বিশাল জায়গা দরকার। ওই জায়গাগুলো আমরা এখন ট্রাই করছি। ওই জায়গাটা পেয়ে গেলে কাজ হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে লোকাল গভর্নমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, এলজিআরই যারা আছে, ওনারা অবশ্য যারা সচিব লেভেলে কাজ করছেন, তারা আমাদেরকে মোটামুটি বেশ ভালোই সাহায্য করছেন। তো অনেক জায়গায় গিয়ে আমাদের কিছুটা বিপত্তি পেতে হয়েছে, বিশেষ করে যাদের কাছ থেকে আমরা মনে করেছিলাম যে আমরা অনেক কিছুই পাবো, হয়তো উপদেষ্টা লেভেলে যারা আজকে অনেক বাচ্চাদের রক্তের বিনিময়ে তারা সেই কোটাতে কিন্তু আজকে উপদেষ্টা হয়েছে। তা আমি আমার এলজিআরের যে উপদেষ্টা ছিল কিছুদিন আগে, যে পদত্যাগ করেছে, স্পেসিফিক তার কথাই আমি বলবো, যখনই তার কাছে কোনো ফাইল গেছে, ফাইলগুলো সে বাসায় নিয়ে চলে যেত। সেটা আপনি অভিযোগ করেছেন। আমি সেটা অভিযোগ করেছি। আমি কেন করেছি, ধরুন আমার দুটো ফাইল, বিশেষ করে ময়লা থেকে সম্পদ, ওই জায়গায় আমি আসলে কোনো কথা বলিনি। সাস্টেইনেবল সিটির কথা, আমাদের যে ময়লাগুলো আছে, আমরা চাই যে ময়লাগুলো সম্পদে পরিণত হোক। আমরা আমাদের দেশের রেভিনিউ বাড়াবো, দেশের জিডিপিতে সেটা কাজ করবে। প্রত্যেকটা সিটিতে ময়লা যদি সম্পদে পরিণত হয়, তাহলে আমাদের যে বাজেট, হিউজ বাজেট, একটা নগরকে সুন্দর করার জন্য, ইভেন আমাদের যে নালাগুলো, খালগুলো পরিষ্কার করার জন্য, কর্ণফুলী নদী, হালদা নদী সহ এগুলো ক্লিন করার জন্য, ড্রেজিং করার জন্য যে পরিমাণ টাকা দরকার হয়, সেই পরিমাণ টাকা আর লাগবে না। আলটিমেটলি গিয়ে আমাদের আরো সাশ্রয় হবে। কিভাবে? যদি আমি বায়োগ্যাস, যেমন আমরা এখন কোরিয়ার এর সাথে একটা বায়োগ্যাস উৎপাদনের কাজ করছে। আমি আমার যে এই সরকারি এই যে পিপিপির মাধ্যমে যে কাজগুলির জন্য আমরা দিয়েছিলাম, আলটিমেটলি এটার কথা বলছি, এরকম দুটো ফাইল ওনারা বাসায় নিয়ে চলে গেছিল। ওটার প্রেক্ষিতে আমি বলেছিলাম যে ওনারা বাসায় নিয়ে ফাইলটা চলে যায়। ইউকে এর একটা কোম্পানি আমাদের সাথে কাজ করতে চেয়েছিল, প্রধান উপদেষ্টা মহোদয় সাথে দেখা করে ওটা ফাইলটা এলজিআর এর ওখানে দেওয়া হলো। আলটিমেটলি ফাইলটা খুঁজতে পাওয়া গেল, সেটা আসিফ মাহমুদ সাহেবের বাসায়। তো এই প্রেক্ষিতে আমি বলেছি, আসলে ফাইল উনি বাসায় কেন নিয়ে যাবে? ফাইল দাপ্তরিক ফাইল দপ্তরে থাকবে, উনি সেটা কাজ করবে। তো এই জায়গায় এসে আমি মনে করেছি যে আমাদের যে যাদের মানুষ মনে করেছিল যে যারা জনগণের জন্য কাজ করবে, তারাই বরঞ্চ আমাদের কাজের অন্তরায় হিসাবে কাজ করেছে। তো এই জায়গায় এসে আমাদের এটা ব্যর্থতা আমি মনে করি। আমরা আসলে 71-এর মুক্তিযুদ্ধে কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, কিংবা এই 16 বছরের আন্দোলন, এই যে জুলাই আগস্টের আন্দোলন, যাদের কাছ থেকে অবদান মানুষ আশা করছিল, তারা সেই জায়গায় এসে ব্যর্থ হয়েছে। তো আশা করি, আমার মনে হয় সামনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে একটি গণতান্ত্রিক সরকার, ইনশাল্লাহ আমরা মনে করি যে জননেতা তারেক রহমান কালকে যেভাবে ওনার কামব্যাক করেছে স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে, লাখো লাখো মানুষ ওনাকে যেভাবে রিসিভ করেছে, মন থেকে গ্রহণ করেছে, এবং বাংলাদেশের আমার মনে হয় আপামর জনসাধারণ যারা এখানে আসতে পারেন টেলিভিশনের মাধ্যমে ওনার বক্তব্য শ্রবণ করেছে, তাতে করে উনি ওনার বার্তা কিন্তু দিয়েছে। সেখানে উনি একটা সেখানে মার্কিন লুথার কিংের একটা উক্তিকে উনি কোট করে বলেছেন, মানে উনারা হ্যাভ এ প্ল্যান। ওই মার্টিন লুথার কিং বলেছে, আই হ্যাভ এ ড্রিম, উনি বলেছে উই হ্যাভ এ প্ল্যান। And that's a very interesting কি matter. বোঝাতে চেয়েছেন আপনার? ওইটাই প্ল্যানটা হচ্ছে যে আমরা অনেক কিছু করার পরিকল্পনা নিয়ে আমরা এসেছি। যেমন আমরা বলছি যে আমরা 1.5 বছরে আমরা 1 কোটি মানুষকে কর্মসংস্থান দেব, এমপ্লয়মেন্টের জায়গায়, যেটা সবচেয়ে আমাদের বড় চ্যালেঞ্জ, যে চাকরি। 4 কোটি আজকে ইয়াং জেনারেশন তারা চিন্তা করছে তারা কি করবে। ইভেন তারা কিন্তু ভোটও দিতে পারেনি। তাদের যে গণতান্ত্রিক অধিকার, সেটা কিন্তু তারা গত 16 বছর হারিয়েছে। তো কাজে আমি মনে করি এই জায়গায় এসে জনাব তারেক রহমান, সেটা একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার, যেটা আমিও ট্রাই করছি আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে, ভোকেশনাল ট্রেনিং সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইচ এন্ড এভরি ওয়ার্ডে। না পারলেও আমার প্রতিটা থানাতে যদি আমরা একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার গড়ে তুলতে পারি, তাহলে আমাদের যে এজ গ্রুপ, যে টার্গেট গ্রুপ, যারা হচ্ছে ধরেন 16 বছরের উপরে যারা আছে, তাদেরকে, এবং 16 থেকে 24, অথবা আরো যদি ধরি আমি 30-35, ওই টার্গেট গ্রুপকে যদি আমরা কাজ করতে পারি, তাহলে পরে এমপ্লয়মেন্টের জায়গায় আসলে খুব সহজ একটা ব্যাপার। দেখুন, আমি দুটো জায়গায় আমি দেখেছি, এই যে লন্ডন এবং কানাডাতে, কি পরিমাণ সেখানে নার্সদের ডিমান্ড আছে, কি পরিমাণ সেখানে কেয়ার গিভারদের ডিমান্ড আছে। কেয়ার গিভারের কিছুই লাগে না, একটা সে মেট্রিক ইন্টারমিডিয়েট পাস করে যদি সে ইংলিশে একটু প্রফিশিয়েন্ট হতে পারে, এবং সে কিছু
হেল্পিং অ্যাক্টিভিটিস লাইক নার্সিং অ্যাক্টিভিটিসে তার একটা ট্রেনিং কোর্স থাকে, সে কিন্তু সহজে চাকরি পেয়ে যাচ্ছে। কারণ ওইসব দেশে এত পরিমাণ কেয়ার গিভারের প্রয়োজন হয়, এটা কল্পনার বাইরে। আমি শুধু এই একটা দুইটা উদাহরণ দিলাম। আমার এই সমস্ত বিষয়গুলো কাজে এইগুলি নিয়ে ওনার অনেক প্ল্যান আছে। ওনার এই যে আপনার হয়তো বা খেয়াল করেছেন, কৃষকদের কৃষক কার্ড উনি দিবেন, মেয়েদেরকে মহিলাদেরকে মহিলা কার্ড, সিভিল কার্ড, যেটা ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, হেলথ কার্ডের কথা বলা হচ্ছে। এবং উনি যে 31টি দফা সেখানে আছে, সেখানে প্রত্যেকটা সেক্টর উনি সেখানে টাচ করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, অন্ন, বস্ত্র, টেক্সটাইল থেকে শুরু করে মানুষের যে মৌলিক চাহিদা, ইভেন গণতান্ত্রিক যে সমস্যাগুলো সেখানে উনি টাচ করেছেন। কাজে আমি মনে করি যে কার্ড দেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে রাজনৈতিক পরিচয়টা এই জায়গায় আমি তো বলেছি চট্টগ্রাম একটা উদাহরণ হিসেবে থাকতে পারে। আমি ওপেন সেটা, আপনারা যদি কেউ কোনো রাজনৈতিক নেতা যদি কোনো সলভেন্ট শেষ মানে তার যথেষ্ট পরিমাণ টাকা আছে, এ ধরনের একটা উদাহরণ যদি কোনো সাংবাদিক দিত, এখানে আমাদের সাংবাদিক ভাইরা আছেন, আমি ওপেন চ্যালেঞ্জ করছি, যদি এরকম কোনো ধনী কোনো রাজনীতিবিদ আমাদের দলের সে পেয়েছে সেটা বলতে পারে, তাহলে কিন্তু যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিব। আমি এই জায়গায় অত্যন্ত অনেস্টলি বলে দিয়েছি যে যেসব মানুষ অসহায়, দুস্থ, নিঃস্ব, যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ইভেন আমি যখন লন্ডনে তারেক রহমান সাহেবকে দেখা করেছিলাম, উনি বলেছিলাম, উনি স্পষ্ট কথাটা বলেছেন, এই জায়গায় রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজ করতে হবে। এবং সেই কথাটা উনি বলেছেন যে এই জায়গায় উনি দেশের কথা বলেছেন, এখানে কোনো দলের কথা উনি বলেন। এবং আমাদের নেত্রী খালেদা জিয়া আজকে কিন্তু বারবার কিন্তু দেশকে প্রাধান্য দিয়েছেন। আমি আমার অনেক বক্তব্যে বলেছি, আমাদের নেত্রীর সাথে যেহেতু আমার সরাসরি আমি কাজ করেছি বাংলাদেশে, যেহেতু উনি দীর্ঘদিন রাজনীতিতে, চট্টগ্রামেও আপনি দেখবেন যখন ওনাকে 1/11 সময় ওনাকে যখন বন্দি করা হলো 2007 সালের সেপ্টেম্বরের 3 তারিখ, এবং আপনি দেখেন খুব চমৎকার একটা, আমার আজকে বলতে ভালো লাগছে যে যেদিন তারেক রহমান দেশের বাইরে চলে গেল, সেদিন 2008 সালের সেপ্টেম্বরের 11 তারিখ, ওই দিন কিন্তু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া। আমরা হয়তো অনেকে জিনিসটা খেয়াল করবেন, ওই দিন কিন্তু যেদিন ওনাকে 2008 সালের সেপ্টেম্বরের আপনার 11 তারিখ ম্যাডাম ওনাকে জেল থেকে বের হয়ে ওনাকে দেখার পর তারপর উনি বিদেশ চলে গেল, সেদিন আমি ওনার সাথে দেখা করেছি পিজি হসপিটালে। গতকালকেও ওনার যে স্বদেশ প্রত্যাবর্তন, আমি কালকে বিএপি লাউঞ্জে ওনাকে রিসিভ করেছি। এটা আমার জন্য একটা বড় পাওনা, বড় পাওনা এবং ভালো। এবং আমি মনে করি যে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে আমি যেখানে বলছি যে উনি যেটা দলের চাইতে দেশকে বড় করে দেয়, এটা একদম আমি নিজেই দেখেছি। 2008 সালের 11 সেপ্টেম্বর উনি মুক্তি পাওয়ার পর উনি যখন প্রথম সমাবেশ করলেন আপনার লালদিঘির ময়দানে কিন্তু আমার মনে হয় সাংবাদিকদের যদি আপনি প্রশ্ন করেন তারাও বলবে সেদিন দীর্ঘ ওনার বক্তব্যে, কারণ ওনার যখন বক্তব্য দিচ্ছিল আমি ঠিক পিছনে আমি দাঁড়ানো ছিলাম ওনার পিছনে, উনি কিন্তু একবারের জন্য কিন্তু, কারণ আপনি দেখেন 2008 সালের 7 নম্বর উনি গিয়েছেন বিপ্লব সংহতি দিবসের প্রোগ্রামে লালদিঘির ময়দান, ওটাই ওনার শেষ ভাষণ। কিন্তু এরপরে উনি যে বক্তব্যটা দিয়েছে সেটা পলো গ্রাউন্ডে, লালদিঘিতে কিন্তু উনি আর বক্তব্য রাখেন নাই, ওটাই ওনার শেষ ভাষণ মানে এখন পর্যন্ত। এবং সেই সময় উনি কিন্তু বলেছেন উনি চাইলে ওনার প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য বলতে পারতেন, কারণ ডিসেম্বরে নির্বাচন ছিল, আমার খেয়াল আছে 2008 সালের ডিসেম্বরে নির্বাচন হয়েছে, মহিউদ্দিন ফখরুদ্দিনের যে নির্বাচন, সেখানে কিন্তু একবারও দলের জন্য ভোট চাপ নেই। আপনি কিন্তু বক্তব্যটা খেয়াল করবেন, উনি 1 মাস আগে এসেছে চট্টগ্রাম, উনি এখানে প্রার্থী ছিল সবাই বসা, বলতে পারতেন অমুককে ভোট দেন, অমুককে ধানের শেষে ভোট দেন। উনি লাস্টে শুধু এক কথাই বলেছেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। কাজে দলকে যে উনি দেশের চাইতে কম চিন্তা করেছেন, দেশকে দলের ঊর্ধ্বে রেখেছেন, সেটা কিন্তু ওনার এই একটা সেন্টেন্স, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, যেটা গত 16 বছর আপনারা দেখেছেন দেশের উপর কি ষড়যন্ত্র হয়েছে, কারা ষড়যন্ত্রমূলক ভাবে সূক্ষ্ম কার্য করবে। আমি 2008 সালকে কখনোই এই নির্বাচনকে
অবশ্য নিরপেক্ষ নির্বাচন বলবো না, এটা একটা সূক্ষ্ম কারচুপির মাধ্যমে বিদেশি প্রভুদের খুশি করার জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছে। এবং একইভাবে কিন্তু প্রস্তাবটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেওয়া হয়েছিল, কিন্তু দেশের সাথে উনি বেইমানি করেননি। বেইমানি করেননি দেখে ওনাকে ক্ষমতা আনা হয়নি। এবং আজকে আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, যেদিন জামাতে ইসলামের আলী আহসান মুজাহিদরা গুলশান অফিসের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে ওনাকে যখন প্রেসারাইজ করছিল যে ম্যাডাম নির্বাচনে যেতে হবে, উনি কিন্তু নির্বাচনে যেতে চাননি 8 সালে। উনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছিলেন প্রথমে যে আমি নির্বাচনে যাব না, কারণ ওনাকে যে প্রস্তাবটা দিয়েছিল ওটা উনি জানেন, এবং উনি যে প্রস্তাবটা মানেন নাই, দেশ বিক্রির প্রস্তাব, একমাত্র উনি জানেন নির্বাচনে জিতার মাধ্যমে ওনাকে দেশটা বিক্রি করে দিতে হবে, সেটা উনি মানেন নাই। এবং ওনাকে কিন্তু এখানে প্রেসারাইজ করে জামাতে ইসলামের প্রয়াত মহাসচিব আলী হাসান, ওই দিন আমি ছিলাম গুলশান অফিসে, আচ্ছা, এবং ওনাদের সামনে কিন্তু দেশ দিবে, হ্যাঁ আপনি নির্বাচন করবেন, 30টা সিট দিবে, এই কথাটা বলছে। ঠিকই 30টা সিট পেয়েছে, অগ্রিম কিন্তু ম্যাডাম বলে দিয়েছে, যার কারণে উনি ওই লালদিঘির ময়দানে বলেছে ধানের শীষের ভোটের জন্য আমি এসেছি দেশ বাঁচানোর জন্য, মানুষ বাঁচানোর জন্য। বিগত মানে এবং একইভাবে আপনি দেখেন 1-11 সময় গেল এটা, আবার আপনি এই 1-11 সময় দেখেন আপনি ওনাকে দেশ ছেড়ে যখন চলে যেতে বলা হলো, ওই সময় কিন্তু শেখ হাসিনা চলে গেল, কিন্তু উনি যাননি। উনি বলেছিলেন যদি বাঁচতে হয় দেশে বাঁচবো, মরতে হয় দেশে। এবং কখনই বলবেন দেশ ছেড়ে পালিয়ে যাননি। ইভেন 17 সালেও ওনাকে যখন একবার সুযোগ দিল বিদেশের চিকিৎসা নেওয়ার জন্য, এরা মনে করেছিল উনি আর দেশে আসবে না, বিদেশে থেকে যাবে। উনি কিন্তু দেশে এসেছেন। উনি জানি যে 18 সালে ওনার একটা বিচারের জন্য তাকে জেলেও যেতে হবে, কিন্তু ওটাকে পরোয়া না করে উনি বিদেশ থেকে, লন্ডন থেকে উনি দেশে চলে এসেছেন। এবং ফার্স্ট সফরটা করেছেন চট্টগ্রামে, তখন আমি চট্টগ্রাম প্রেসিডেন্ট ছিলাম, এবং আমি দেখেছি কি পরিমাণের জনস্রোত সেখানে ওনাকে। এই যে আলটিমেটলি গিয়ে সেখানে কিন্তু রোহিঙ্গাদের মানবতার জন্য উনি সেখানে গেছেন। উনি কিন্তু চট্টগ্রামে কোনো ভাষণ দেননি, কোনো বক্তব্য রাখেন, উনি সরাসরি রোহিঙ্গাদের দেখে আবার দেশে চট্টগ্রাম ফিরে এসেছেন, চট্টগ্রাম থেকে ঢাকা চলে গেছেন। তো এই কথাগুলি বলছি যে উনি সবসময় মানুষের জন্য কাজ। ইভেন আজকে যে উনি অসুস্থ হয়েছেন, আমি আপনাদেরকে স্পষ্ট বলছি, সেদিন আপনারা দেখেছেন উনি কি কথা বলেছে। উনি সশস্ত্র বাহিনী দিবসে গেছে, যখন গাড়িতে উঠছে আর্মি চিফকে উনি বলেছে যে যারা ভূমিকম্প হয়েছে ঢাকাতে, ভূমিকম্পের কার্যক্রমগুলো ঠিক মতো চলছে কিনা, অথবা সেখানে উদ্ধার কার্যক্রমটা চলছে কিনা। কাজে সবসময় উনি মানুষের কথা বলেছে, এবং এখান থেকে গিয়ে কিন্তু অসুস্থ হয়ে গেছে। তো কাজে আমরা মনে করি যে এই ধরনের নেত্রী পাওয়া খুবই কঠিন। গুলশানে একদিন আমি আপনাদেরকে এটা খোলামেলা বলছি, একদিন উনি বসা, আমরা 2-1 ওনার সামনে দাঁড়ানো, উনি বলছে যে যদি মহিউদ্দিন ফখরুদ্দিনের সাথে আমি যদি সমঝোতা করতাম আজকে দেশের প্রধানমন্ত্রী আমি থাকতাম। কথাটা তো সঠিক। উনি তো বেইমানি করেননি দেশের মানুষের সাথে। এটা হচ্ছে বিএনপির রাজনীতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান হচ্ছে তারেক রহমান, যিনিও মনে করেন ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা এবং উনি সেজন্য বলেছে সবার উপরে বাংলাদেশ। একটা বিষয় জানতে চাইবো যে দীর্ঘ 16 বছর পরে যারা আন্দোলন করেছেন, আপনারা বিএনপি বা অন্যান্য যে সমস্ত দলগুলো আছে, একই সাথে জুলাই বিপ্লব হলো। এই আন্দোলনের ফলে কিন্তু মানুষের যে ঐক্যটা ছিল, জুলাই বিপ্লবের আগে যে ঐক্যটা ছিল এবং জুলাই পরবর্তী যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে ফাটলটা ধরেছে, মূল কারণটা কি মনে করেন? দেখুন, মূল কারণ হচ্ছে ক্ষমতা। যে সবাই ক্ষমতা চায়, কিন্তু আপনার কতটুকু যোগ্যতা আছে আপনাকে দেখতে হবে। জনগণ আপনাকে কতটুকু চাই সেটা দেখতে হবে। আপনি ক্ষমতায় গিয়ে দেশ চালনা করতে পারবেন সেটা দেখতে হবে। এই যে ছোট ছোট যারা ওই যে শিশুরা আজকে দেশের জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, কতগুলো শিশু আজকে দেশের জন্য, কিসের জন্য? এটা সুষম বাংলাদেশ, একটা সাম্যের বাংলাদেশ, একটা নিরাপদ বাংলাদেশ, একটা ভ্রাতৃত্বের বাংলাদেশ। একই সাথে মনোনয়ন বঞ্চিত বাংলাদেশের অনেককে দেখা যাচ্ছে মনোনয়ন বঞ্চিত বিভিন্ন জায়গায়। আমরা মনে করি যে সেটা আজকে বেগম খালেদা যে অসুস্থ, আমরা ওনার জন্য সবাই দোয়া করব। এবং দেশ নায়ক তারেক রহমান কালকে সগৌরবে ফিরে এসেছেন বাংলাদেশের মাটিতে উনি এসেই এটা আমি কালকে সৌভাগ্যক্রম অবশ্যই ওনার সাথে ছিলাম যখন মাটিতে উনি নিচ্ছিল, এবং উনি কি পরিমাণ বাংলাদেশকে যে ভালোবাসেন সেটা আমরা তার ওই চিত্র দেখে বুঝতে পেরেছেন আপনারা। তো কাজেই উনি যেটা ফিরে এসেছেন, আমাদের যে একটা মনোনয়ন যেটা আছে সেটা অবশ্যই স্থিমিত হয়ে যাবে।
সেটা ঠিক হয়ে যাবে। তবে আমি ওভারঅল যে কথাটা বলছি, ওনার যে বক্তব্য কালকে উনি দিয়েছেন, উনি একটা অক্ষের বক্তব্য দিয়েছেন। উনি সেখানে ধর্ম মত নির্বিশেষে সবাই একসাথে কাজ করার কথা বলেছেন। উনি ভ্রাতৃত্বের কথা বলছেন, উনি ঐক্যবদ্ধতার কথা বলেছেন, উনি সাম্যের কথা বলেছেন, উনি সমস্ত দলকে একসাথে নিয়ে কাজ করার কথা বলেছেন। উনি কাউকে কোনো ওনার যে বক্তব্যে গালিগালাজ করেননি, কোনো দলকে নিয়ে কোনো মন্তব্য করেননি। উনি বরঞ্চ সমস্ত শহীদদেরকে সম্মান দিতে চেষ্টা করেছেন। উনি যেভাবে ৭১ মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছেন, ঠিক সে ২৪শে জুলাই আগস্টের শহীদদের সম্মান দিয়েছেন, ১৬ বছরে যারা গুম হয়েছে তাদের সম্মান দিয়েছেন, ইভেন সর্বশেষ ওসমান হাদিকে উনি সম্মান দেখিয়েছেন। কাজে ওই জায়গায় এসে আমি বলতে পারি ওনার যে বক্তব্য সেখানে অবশ্যই উনি এক সামনের জায়গায় উনি কথা বলেছেন, ঐক্যের জায়গায় এবং ভ্রাতৃত্বের জায়গায় কথা বলছেন। আমরা ওনার ওই বক্তব্যকে যদি আমরা সারাংশ ধরি, কনক্লুশন ধরি, আশা করি আমরা একটা সুন্দর বাংলাদেশ ওনার নেতৃত্বে আমরা উপহার পাবো বলে আমরা আশা করছি, যেটাতে কোনো অনৈক্য থাকবে না, যেখানে কোনো হানাহানি বিদ্বেষ থাকবে না, রক্তক্ষয়ী কোনো কিছু থাকবে না। আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ আমরা করব, যেটা আমার ৭১ মুক্তিযুদ্ধে শহীদরা স্বপ্ন দেখেছিল, ৯০ স্বৈরাচারের বিরুদ্ধে ডাক্তার মিলন মোজাম্মেল জিয়াদরা স্বপ্ন দেখেছিল। ঠিক একইভাবে গত ১৬ বছরে ইলিয়াস আলী, চৌধুরী আলম থেকে শুরু করে যারা গুম হয়েছে তারা স্বপ্ন দেখেছিল। সর্বশেষ জুলাই আগস্টে ওয়াসিম আকরাম, সাইদ, আবু সাইদ কিংবা স্নিগ্ধ মুগ্ধরা স্বপ্ন দেখেছে। সর্বশেষ ওসমান হাদি স্বপ্ন দেখেছে। এই ধরনের একটি বাংলাদেশ আমরা ওনার নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গড়ে তুলতে চাই। আমি বক্তব্য শেষ হওয়ার আগে একটি কথাই শুধু বলছি, ১৯৭১ মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার যে অসামান্য অবদান এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ওনার যে স্বাধীনতার যে ডিক্লারেশন, এজ ওয়েল এজ আগের দিন ২৫শে মার্চে আই রিভোল্ট বলে সেই বিপ্লব উদ্যান থেকে মুক্তিযুদ্ধের সূচনা, পরবর্তীতে উনি সেক্টর ১-এর কমান্ডার, শেষে গিয়ে সেক্টর ১১-এর কমান্ডার, জেট ফোর্সের সর্বাধিনায়ক হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরে দেশ স্বাধীন করার পর যেমন ব্যারাকে ফিরে গিয়েছেন কোনো ধরনের উচ্চ বিলাসিতা না দেখিয়ে, যার কারণে মানুষ ১৯৭৫-এর ৭ই নভেম্বর ওনাকে ব্যারাক থেকে মুক্ত করে বাংলাদেশের রাষ্ট্রপতি করেছিলেন। ঠিক তেমনি ভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি জানেন গৃহবধূ থেকে ১৯৮১ সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে শহীদ হয়, এরপরে ৮২ সালে উনি যখন দেখেছেন যে এরশাদের নিষ্পেষণ নির্যাতন শুরু হয়েছে, সেখানে একজন গৃহবধূ যখন রাজপথে এসে এই নিষ্পেষণ নির্যাতন এবং সেই সন্ত্রাস দমন নিপীড়নের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে উনি আপসহীন নেতৃত্ব দিয়ে যেভাবে ছাত্রদলকে সেদিন এস্টাবলিশড করেছিল এবং ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগ্রাম পরিষদের মাধ্যমে রাজপথে আপসহীন নেতৃত্ব দিয়ে উনি যেভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল, এবং সেটার ক্ষেত্রে মানুষ কিন্তু ওনাকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী করেছিল ৯১ সালে। ঠিক এরপরে আবার বারবার ওনাকে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী করেছে। একইভাবে আমি মনে করেছি এবং বাংলাদেশ মানুষ মনে করে যে দেশনায়ক তারেক রহমান গত ১৬ বছর বিদেশ থেকে যেভাবে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রেখেছে এবং সবাইকে নিয়ে একসাথে কাজ করেছে, এবং সর্বোপরি জুলাই আগস্টের যে আন্দোলন ছিল, এই যে আমাদের ছাত্ররা, জনতারা, শ্রমিকদের সাথে ঐক্যের সাথে যেভাবে প্রথম দিন থেকে উনি সবাইকে নিয়ে একসাথে কাজ করেছে, এবং আলটিমেটলি এই নেতৃত্ব দানের মাধ্যমে বাংলাদেশের মানুষ ওনাকে অবশ্যই আমি মনে করি স্বদেশ প্রত্যাবর্তন, সেই চিত্রটাকে আমরা যদি তুলে ধরি, ওনার বক্তব্যটাকে যদি আমরা তুলে ধরি, তাহলে ইনশাল্লাহ আগামীর যে ১২ ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ওনাকে আগামীর রাষ্ট্রনায়ক হিসাবে ইতিমধ্যেই তাদের মনের মধ্যে একটা চিত্র তারা হয়তো অঙ্কন করেছে, যেটা ইনশাল্লাহ আমরা ১২ ফেব্রুয়ারিতে সেটা আমরা দেখতে পাবো। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। সর্বশেষ দুটো কোয়েশ্চেন একটু করতে চাই। প্রথম যেটা বলতে চাই সেটা হলো, একজন ছাত্র নেতা থেকে আপনি সিটি কর্পোরেশনের মেয়র, অনেকগুলো রাজনৈতিক জার্নি আপনার গেছে, আপনি আসলে মানে সর্বশেষ আপনি কোথায় নিজেকে দেখতে চান? হ্যাঁ, দেখুন, আমি যেখানে দল আমাকে বলেছে আমি সেখানে কাজ করেছি। এখনো আমি দেশনায়ক তারেক রহমান সাহেবের সাথে যখন লন্ডনে দেখা করেছি, উনি স্পষ্ট বলেছে যে চট্টগ্রামে যেহেতু আপনি ভালো কাজ করছেন, আপনি মেয়র হিসেবে কাজ করছেন, চট্টগ্রামের আসলে অনেক উন্নয়ন দরকার, এবং আলটিমেটলি আপনি যেহেতু একটা চিন্তা ভাবনা নিয়ে একটা ক্লিন, গ্রিন, হেলদি, সেফ সিটির একটা থিম নিয়ে এগিয়ে যাচ্ছেন, কাজে এই চিন্তাটা মাথায় নিয়ে আপনি কাজ করেন। আশা করি
আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে চট্টগ্রামকে আরো নতুনভাবে ঢেলে আমরা সাজাবো। কাজে এই জায়গায় এসে আপনার আরো দরকার আছে বলে আমি মনে করি। এই জন্য সংসদ সদস্য হিসেবে আপনি হয়তোবা এবার না করলে ভালো হবে। তা আমি আলটিমেটলি যেহেতু আমার চট্টগ্রাম 9 আসন, আমি কারণ ওইখানকার সবার একটা সেন্টিমেন্ট ছিল, ওই সেন্টিমেন্টকে আমি বলেছি যে আমি তো মেয়র আছে, আমি আর সব তো অবশ্যই কাজ করব। তো এটা একটা ব্যাপার হয়েছে। আমি মনে করি যে জায়গায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা যেন কাজ করছে। এখন মেয়র হিসাবে আছে, এই ভবিষ্যতে কখনো সংসদ সদস্য হিসাবে আমাকে দেওয়া হয়, সেখানে আমি নির্বাচন করে হয়তোবা এমপি হবো, হয়তোবা ইনশাল্লাহ কোন এক জায়গায় মন্ত্রী হতে পারি আল্লাহর রহমতে। তো সব জায়গায় কাজে দেশের মূলত হচ্ছে জনগণের কাজ করে আমার লক্ষ্য। আমি ডাক্তার হিসেবে গত 25 বছর বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে জনগণের সেবা দিয়েছি। রাজনৈতিক একজন নেতা হিসাবে চেষ্টা করেছি যে আমাদের 16 বছরে অনেক নেতা খুব অসহায় অবস্থা ছিল, তাদের পাশে দাঁড়াতে, পরিবারের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। কাজে আমি মনে করি আমাদের রাজনীতিবিদদের কাজ হচ্ছে মানুষের পাশে থাকা। মানুষের চেয়ে নয় কিছু বড়, নয় কিছু মহিয়ান, মানুষের পাশেই থাকতে হবে। সেটা আপনি একজন রাজনীতিবিদ হিসেবে অথবা একজন মানুষ হিসাবে অথবা অনেক পেশাজীবী হিসেবে। আপনি হয়তো মেয়র হিসেবে সফল হবেন যে সময়টুকু আছে, সেটা আমরা আশা করি। ধন্যবাদ। ব্যক্তিগতভাবে যে জিনিস জানতে চাই, ব্যক্তিগত আপনি রাজনৈতিক নেতা হিসেবে, সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিশ্চয়ই আপনি সফল। পরিবারে আপনার আপনার যে ভাবি যে আছেন, আমাদের ভাবি, স্বামী হিসাবে কতটা সফল মনে করেন? ভাবি কি মনে করেন আপনাকে নিয়ে? আসলে হয়েছে কি, এটা তো সব মানে আমার তো আসলে ব্যস্ততার সময়, কাজে আলটিমেটলি সবাই সব জায়গায় মানে এখন অ্যাডাপ্ট হয়ে গেছে আর কি। কারণ আলটিমেটলি রাজনীতিবিদদের তো মূল জায়গা হচ্ছে ধরেন সবাইকে নিয়ে কাজ করে, ঘরে একটা কাজ করে, বাইরে একটা কাজ করে। তো সব জায়গায় আমাদের এখন একটা অ্যাডাপ্টেশন হয়ে গেছে। তবে আমার যে ছেলে, একটাই ছেলে, সে কানাডায় থাকে, তাকে আমি কিছুদিন আগে দেখে এসেছি। সেটা অনেক হৃদয় বিদারক একটা ব্যাপার যে 18 সালে আমি যখন গ্রেপ্তার হই ঢাকা থেকে, তখন দেশের বাইরে চলে গিয়েছিল। আলটিমেটলি চট্টগ্রামে আমাদের বাসায় পুলিশ এসে সবসময় ঝামেলা করতো। ঢাকা তো আমি বাসায় ও ঢাকাতে পড়াশোনা করতো, তো সেখানেও মানে পুলিশের যন্ত্রণা থেকে আর হয়নি। আলটিমেটলি 18 সালে তো আমাকে ঢাকা থেকে অ্যারেস্ট করলো। আমি যখন ওই যে 7ই নভেম্বরের একটা প্রোগ্রাম এখানে ঢাকাতে আমাদের যে সরওয়ার্দী উদ্যানের প্রোগ্রামে জয়েন করার জন্য এসেছিলাম, তো ওইখান থেকে এরপরে হোটেল থেকে আমি যখন বের হচ্ছিলাম, একটা আমাদের ছেলেদেরকে হোটেল থেকে অ্যারেস্ট করেছিল। তো লোয়ার কোর্টে তাদের জামিন নেওয়ার জন্য যখন যাচ্ছিলাম, তখন ওই ডিবির যে সাকলাইন, সে আমাকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল। তো এরপর আমার বাচ্চাটা চলে গেছিল, তখন তার বয়স ছিল 12 বছর। আলটিমেটলি আমি তাকে দেখে আসলাম এই জুলাইতে, প্রায় 8 বছর পরে। তো এখানে ট্র্যাজেডি আর কি। আসলে আমাদের নিজের সন্তান, মানে আমি যেতে পারছি না, আমাকে ভিসা দেওয়া হচ্ছে না, আমাকে লন্ডনও ভিসা দেওয়া হয়নি। আমি 2-3 বার অ্যাপ্লাই করেছিলাম, কানাডাতে তো ভিসাই দেয়নি। তো এবার যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এবার পেয়েছি এবং আমার ছেলেকে দেখে এসেছে, তো এইখানে আসলে আমাদের পারিবারিক জীবন একটু কঠিন আর কি। তো যাই হোক, সব মিলে আমি মনে করি যে আমরা হয়তোবা পরিবারকে অত বেশি সুখে রাখতে পারিনি, কিন্তু জনগণকে হয়তোবা যতদূর পারি ট্রাই করেছি জনগণের জন্য কিছু করতে। চট্টগ্রাম মানুষের জন্য এক লাইনে কি বলতে চান আপনি একজন মেয়র হিসেবে? আমি মেয়র হিসেবে এটাই বলতে চাই যে চট্টগ্রামবাসীকে বলবো আমার উপর আস্থা রাখতে। এবং আমি মনে করি যে চট্টগ্রাম শহরটা শুধু আমার একার শহর নয়, এই চট্টগ্রাম শহর আমাদের সবার শহর। যত বেশি আমি চট্টগ্রামকে ভালোবাসতে পারবো, এই শহরটাকে আমি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ রাখতে পারবো। কারণ দিন শেষে এই শহরটাতে আমাদের বাস করতে হবে। এই শহরে আমাদের বাপদাদারা ছিল, এখন আমরা আছি, পরবর্তীতে আমার সন্তানের সন্তানরা থাকবে। কাজে এই শহরটাকে আমাদের নিজের সন্তানের মধ্যে ভালোবাসতে হবে। তাহলে আমরা এই শহরটাকে একটা চমৎকার বাসযোগ্য শহরে পরিণত করতে পারি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন রাজনৈতিক চিকিৎসক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে। তিনি আমাদের সাথে দীর্ঘ রাজনৈতিক জীবন এবং অন্যান্য যে বিষয়গুলো নিয়ে তিনি আমাদের সাথে খোলামেলা আলোচনা করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।